অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরতের এই পড়ন্ত বিকালে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাস থেকে তোমাদের জানাই প্রীতি, শুভেচ্ছা, সেই সাথে শুভকামনা। তোমরা নিশ্চয় ভালো আছো। তোমাদের সাথে আমি আছি সিদ্ধার্থ শঙ্কর ঘোষ, সিনিয়র শিক্ষক, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমানিটোলা, ঢাকা। তোমাদের সাথে আমি বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। করোনার এই সংকটময় সময়ে যেহেতু তোমাদের সাথে আমরা সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করতে পারছি না, সেজন্য তোমাদের পাঠদানের কথা বিবেচনা করে তোমাদের প্রিয় একাডেমি নিয়মিত এই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেজন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয় তোমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যারকে। সেই সাথে কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সকলকে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের 11 অংশ থেকে আজকে তোমাদের সাথে আমি মজার একটি টপিক নিয়ে হাজির হয়েছি। মজার একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ব্যাকরণের একটি বিষয় নিয়ে আগেই একটু আলোচনা করি। তোমরা নিশ্চয় সকলেই জানো যে আমাদের কথা বলতে গিয়ে আমাদের কি করতে হয়। আমাদের ফুসফুস বাতাস দ্বারা পূর্ণ করে সেই ফুসফুস থেকে বাতাসগুলো বের করার সময় আমাদের বাকযন্ত্র ব্যবহার করা হয়। যখন আমরা আমাদের বাকযন্ত্রগুলো ব্যবহার করি, তখন আমাদের মনের কথাগুলো শ্রোতাকে স্পষ্ট করে বোঝাতে পারি, তবে সেটা বাকযন্ত্র ব্যবহার করে শ্রুতিমধুর করতে হয়। তোমরা নিশ্চয় জানো যে এই বাতাস যখন শেষ হয়ে যায়, তখন আবার আমাদের ফুসফুস বাতাস দ্বারা পূর্ণ করতে হয়। অর্থাৎ একবারই বাতাস পরিপূর্ণ করে আমরা 1 ঘন্টা কথা বলতে পারবো এমন কোনো পরিস্থিতি নাই। সৃষ্টিকর্তা আমাদেরকে সেভাবে সৃষ্টি করেননি। সুতরাং আমাদের যে ফুসফুস, সেখানে বাতাসের পরিমাণ থাকে কম, আর এই বাতাসটুকু বের হয়ে গেলে আবার আমাদেরকে আবার পরিপূর্ণ করতে হয়, তারপর আবার পরবর্তীবার বাতাস বের করতে হয়। আর এর মাধ্যমেই আমরা আসলে মনের কথাগুলো অন্যের কাছে প্রকাশ করতে পারি। সবথেকে মজার বিষয় হলো যে এই বাতাস যখন আমরা বের করি, তখন আমাদেরকে 2টা কারণের জন্য থামতে হয়। একদিকে বাতাস শেষ হয়ে যায়, আরেকদিকে আমাদের অর্থকে শ্রুতিমধুর করার জন্য, মনের কথাগুলো অন্যের কাছে প্রকাশ করার জন্য আসলে থামতে হয়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে আমি তোমাদের ব্যাকরণের কোন অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিরাম চিহ্ন। তাহলে চলো আজকে আমরা বিরাম চিহ্ন সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে বিরাম অর্থ হচ্ছে যে থামা বা বিশ্রাম নেয়া। অর্থ কোনো এক এটা এমনই সহজ করে বুঝতে হবে যে আমাদের কথা বলতে গেলে অবশ্যই থামতে হয়, নাহলে শ্রুতিমধুর হয় না। তো আর চিহ্ন হচ্ছে যে লক্ষণ। যখন আমরা মুখ থেকে কথাগুলো বলি, তখন তো অবশ্যই আমরা একটা লক্ষণ প্রকাশ করি। আবার যখন আমরা কি করি, যখন এটাকে লিখে প্রকাশ করি, তখন আবার আমরা কিছু চিহ্ন বা লক্ষণ প্রকাশ করি। আসলে এইগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে, আমাদের নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে বিরাম চিহ্ন সম্পর্কে যে বিষয়টি আলোচনা করে, যে কয়টি বিষয় নিয়ে আলোচনা রয়েছে বিরাম চিহ্নের
ব্যাপকতা আছে। তো আমরা আসলে দেখব যে তোমাদের পাঠ্য বইয়ে বিশেষ করে 12টির মতো বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করা রয়েছে। আমরা এই 12টি সম্পর্কে মোটামুটি একটু ধারণা অর্জন করে নেব। তবে এই 12টি বিরাম চিহ্ন থেকে আবার তোমাদের মনে রাখতে হবে যে যেগুলো আমাদের জন্য সবসময় ব্যবহার উপযোগী, অর্থাৎ যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, বেশি প্রয়োজন, এগুলো আমাদের একটু বেশি করে জানতে হবে। তাহলে চলে যাওয়া যাক। আমি খুব সহজে বোঝানোর জন্য তোমাদের কাছে আমি বোর্ডে আলোচনার জন্য লিখেছি। তার আগে আমরা একটু শিখনফল, এখান থেকে আমরা কী শিখতে পারি সেই বিষয়গুলো একটু জেনে নিই। খুব সহজ ব্যাপার, যে বিরাম চিহ্ন কী তা জানতে পারবো। এটা আমি তোমাদেরকে বলেছি, বিরাম চিহ্ন কী, বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, কোথায় কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হবে, এই বিষয়টি আমরা আজকে থেকে মোটামুটি একটু ধারণা অর্জন করতে পারবো। এছাড়া বিরাম চিহ্ন সমূহ কেমন, অর্থাৎ দেখতে কেমন বা চিহ্নগুলো কেমন, আর এদের বিরতি কালও একটি বিষয় অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে, সে বিষয়টিও আমরা জানতে পারবো। তোমাদের মনে রাখতে হবে বিরাম চিহ্ন যদি তোমরা একটু ধারণা অর্জন করতে পারো, তাহলে এটি ব্যবহার বিশেষ করে তোমাদের নবম, দশম, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে মানে সারা জীবন ব্যবহার করতে হবে, তবে এই জায়গায় পাঠ্য হিসেবেও রয়েছে। তারপরে তোমরা যখন অন্য বিষয় পড়তে যাবে তখন এগুলোর ব্যবহার অবশ্যই প্রয়োজন। যাই হোক, আমরা শুরু থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোন বিরাম চিহ্নগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ যেগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে দেখো কমা। আসলে কমা চিহ্নটি আমরা নিশ্চয় দেখেছি যে কমা চিহ্নটি ব্যবহার আমাদের খুব বেশি, আমাদের প্রায় ব্যবহার করতে হয়, এবং কোথায় কখন কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো আসলে তোমাদের হয়তো কিছু কিছু বিষয় যেগুলো বইয়ের মধ্যে নেই, আমি তোমাদের এক্সট্রা বলবো, তোমরা একটু পারলে মাথায় রাখবে, ভালো হবে। মাথায় এগুলো যদি মনে রাখতে পারো পরীক্ষার ক্ষেত্রে বা পরবর্তীতে খুব সুবিধা হবে। যেমন কমাকে আমরা অনেক সময় পাদচ্ছেদ বলতে পারি। যেমন আমি তোমাদের একটু বলি, আসলে পাদচ্ছেদ বলা হচ্ছে এই কারণে, এটা আমরা সাধারণত নিচে প্রকাশ করি। যেমন তোমরা নিশ্চয় দেখছো যে কমাটা আমরা যখন ব্যবহার করি শব্দের নিচে আমরা ব্যবহার করে থাকি, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এছাড়া আসলে কমা ব্যবহারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সমজাতীয় পদ যখন বারবার ব্যবহার করা হয়, সাধারণত এটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আরও আমি ব্যবহারগুলো বলে দেবো। তবে সমজাতীয় পদ বলতে কেমন, যেমন আমরা একই ধরনের শব্দ বা পদ যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব, শব্দগুলো দিয়েই পদ তৈরি হয়, যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তবে মনে রাখতে হবে যে কমা ব্যবহার হবে ওই সমজাতীয় শব্দ বা পদগুলোর মাঝে শেষে ব্যবহৃত আর হবে না, শেষের পদটির পরে আর কমা ব্যবহৃত হবে না, এটা মনে রাখতে হবে। যেমন আমরা যদি অনেক সময় বলে থাকি এমন, তুমি, আমি, সে আজ বিকালে খেলতে যাব, তাহলে এখানে অবশ্যই এগুলো সমজাতীয় পদ, আমরা এখানে কমা ব্যবহার করতে পারি। আরও এরকম অনেক উদাহরণ রয়েছে। এছাড়া বাক্যের অর্থকে স্পষ্ট করতে অনেক সময় একটি বাক্য, সেই বাক্যটির অর্থ যখন আমরা স্পষ্ট করতে যাই তখন এই কমা চিহ্নটি ব্যবহার করলে স্পষ্ট বোঝা যায়। অনেক সময় কমা চিহ্নটি ব্যবহার না করলে আমাদের অর্থের বিপর্যয় ঘটে। যেমন তুমি যাবে না যাবে না, তুমি যাবে না যাবে না, এই যে কথাটি বলার সময় আমরা যদি কমাটি এখানে ব্যবহার না করি তাহলে আমাদের অর্থের বিপর্যয় ঘটে, অনেক সময় অর্থটা অন্যদিকে চলে যায়। আমরা নিশ্চয় জানব যে কমা আমাদের ব্যবহারের সময় রয়েছে, যদিও সময়গুলো তোমাদের এভাবে স্পষ্ট নেই। তো
এখানে আমাদের কিছু কিছু ব্যবহার একটু মনে রাখলে ভালো হয়, যে সময়টা মনে রাখলে ভালো হয়। যে এক বলার সময় এরকম বলা রয়েছে, এগুলো বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় থাকে, একটু মনে রাখার চেষ্টা করবে। এছাড়া আরও রয়েছে, যেমন বাক্যের সম্বোধনের পরে আমরা সাধারণত কমা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি, কমল তুমি কি পড়তে যাবে, অথবা কমল তুমি পড়তে বসো, এরকম যদি আমরা বলি, অথবা যদি বলি কমল এদিকে আসো, বা জামাল তুমি স্কুলে যাও, এরকম আমরা সম্বোধনের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে যখন আমরা কোনো সম্বোধন করি সেক্ষেত্রেও আমাদের কমা ব্যবহার করতে হয়। এছাড়া একই পদ যখন একাধিকবার ব্যবহার করতে হয়, সেটা তো আমি বলেছি যে একই ফার্স্টে যেটা আসছে, অর্থাৎ একই ধরনের শব্দ বা একই ধরনের পদ যখন ব্যবহার করতে হয়, এটা তো আছেই। তো এরপরে দেখো, একই ধরনের বাক্য অথবা বাক্যাংশকে যদি আমরা আলাদা করতে যাই, সেক্ষেত্রেও আমাদের কমার ব্যবহার রয়েছে। তো এভাবে আমাদের ব্যবহারগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। খুব সহজ, তোমরা ব্যবহার করে থাকো, কিন্তু আজকে থেকে একটু খেয়াল করার চেষ্টা করবে যে আসলে কোথায় আমরা কিভাবে এগুলো ব্যবহার করে থাকি। এরপরে আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করি। দেখো, সেমিকোলন। সেমিকোলন চিহ্নটি নিশ্চয়ই তোমরা দেখেছ যে কমার উপরে সাধারণত আমরা একটি বিন্দু দিয়ে বা একটি ফোঁটা দিয়ে আমরা সাধারণত এটাকে প্রকাশ করার চেষ্টা করি। এইভাবেই আমাদের এই চিহ্নটি পরিচিত, মনে রাখতে হবে। তো এখন দেখো, এটাকে আসলে আমাদের মনে রাখতে হবে যে সেমিকোলন হচ্ছে যে নিকট সম্পর্ক, অর্থাৎ একটি কথার সাথে অন্য কথার যে নিকট সম্পর্ক, অর্থাৎ কাছাকাছি যে সম্পর্কটি থাকে, এই সম্পর্কটি বোঝাতে গেলে আসলে আমরা সেমিকোলনটা ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন সম্পর্কের কথা বললাম, তাহলে আমরা যদি একটি দিন দিয়েও বোঝাতে চাই, তাহলে এভাবে বোঝানো যেতে পারে যে আজকের দিনটি ভালো না, কারণ মাঝে মধ্যে বৃষ্টি আসছে। কারণ না বলে আজকের দিনটি ভালো না, মাঝে মধ্যে বৃষ্টি আসছে। এখানে আমাদের কমা চিহ্ন ব্যবহার করা যেতে পারে। তারপরে আমরা প্রায় বলে থাকি কথাটা বলা সহজ, করা কঠিন। এই বাক্যের সাথে ওই বাক্যের একটা অবশ্যই নিবিড় সম্পর্ক রয়েছে। এই যে কাছাকাছি সম্পর্ক, এটি বোঝাতে গেলে অবশ্যই কমা নয়, এখানে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। আমরা জানি যে সেমিকোলনটা থামতে গেলে, অর্থাৎ কমার থেকে একটু দ্বিগুণ সময়ে, অর্থাৎ বেশি সময়ে থামতে হয়। এটি আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা আসছি দাঁড়িতে। দাঁড়ি চিহ্নটি তোমরা খুব পরিচিত, তোমরা নিজেরাও জানো যে একটি বিষয় যখন পড়তে হয়, সেই পড়ার বিষয়টি বোঝা যায়, ভালো বোঝা যায় ঠিক তোমার যখন এই বিরাম চিহ্নগুলোর ব্যবহারটা সঠিক হয়। তার মানে তুমি যদি দাঁড়ির জায়গায় ঠিকভাবে, পূর্ণভাবে তোমার পড়াটাকে ছেদ না করো, বন্ধ না করো, তাহলে শ্রুতি মধুরতা হারায়। অর্থাৎ তোমার বক্তা যে শ্রোতা, তুমি বক্তা, তোমার শ্রোতা আসলে সেটি বুঝতে পারে না। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে একটি কথা শেষ হয়ে গেলে সেখানে পরিপূর্ণরূপে থেমে যেতে হবে, একেবারেই স্টপ হয়ে যেতে হবে, আবার শুরু করতে হবে। তবে সেখানে বেশিক্ষণ থামা যাবে না, তোমাকে পরিপূর্ণভাবে থেমে আবার শুরু করতে হবে। এটাই হচ্ছে যে আমাদের দাঁড়ি চিহ্নের মূল ব্যবহার। এদিকে আমাদের মনে রাখতে হবে। আমরা দাঁড়ি চিহ্নকে পূর্ণচ্ছেদ বলি। পূর্ণচ্ছেদ অর্থাৎ পূর্ণভাবে ছেদ করা, বন্ধ করা, আটকে দেয়া, এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমি মোটামুটি একটু তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করে। এবার জিজ্ঞাসা চিহ্ন। আসলে জিজ্ঞাসা বোধক চিহ্ন বা জিজ্ঞাসা সূচক চিহ্ন যেটি বলি না কেন, জিজ্ঞাসা থাকবে, কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি, রহিম তুমি কি স্কুলে যাবে? এখানে আমাদের কোশ্চেন রয়েছে,
আমি তোমার কাছে হয়তো প্রশ্ন করেছি, একটা প্রশ্ন করা হয়েছে এই জন্য, তোমরা যেটাকে ইংরেজিতে কোশ্চেন বলে থাকো। তো এই প্রশ্ন থাকলে তখন অবশ্যই আমরা প্রশ্নবোধক বা জিজ্ঞাসাবোধক চিহ্নটি অবশ্যই ব্যবহার করে থাকব, এটি মনে রাখতে হবে। এরপরে খেয়াল করো বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়সূচক চিহ্ন আমরা রূপটা দেখেছি, একটা ব্র্যাকেট বদ্ধ করা হয়নি। তো এখানে দেখো বিস্ময়সূচক চিহ্ন আসলে আমরা যখন বিস্মিত হয়ে যাই, অর্থাৎ স্বাভাবিক থেকে একটু আবেগপ্রবণ হয়ে যাই। আবেগপ্রবণ বলতে কি, অনেক সময় দুঃখ, হতাশা, আনন্দ, মানে মনে মানে ফুর্তি ভাব থাকলে, এই যে আমাদের যে আবেগের যে পরিবর্তন, আমাদের যে মনের অবস্থার যে পরিবর্তন, এই আবেগীয় পরিবর্তন, এই আবেগীয় পরিবর্তনটাই হচ্ছে যে আমাদের বিস্ময়সূচক চিহ্ন বা আবেগীয় চিহ্ন অনেক সময় বলা যেতে পারে, এটি মনে রাখতে হবে। এরপরে দেখো, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দিয়ে একটি বলি, যেমন অনেক উদাহরণ দেওয়া যায়, তার মধ্যে আমরা অনেক সময় এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি, আহা, উহু, ইস, তারপরে বাহ, এই ধরনের শব্দগুলো দিয়েই আসলে আমরা এগুলো বেশি ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় তোমাদের বইয়ে যেটা আছে, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য, বাহ, চমৎকার কথা বলছে, হ্যাঁ, বাহ, সুন্দর দৃশ্য। এই যে আবেগীয় যে পরিবর্তনগুলো আমরা সাধারণত এই মানে আবেগসূচক চিহ্ন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বাক্যটি ব্যবহার করার পরে আমরা, বা যেখানে আবেগ ভাব রয়েছে আমরা সেখানে এটা ব্যবহার করে থাকি। তো এরপরে আমরা আসছি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কোলন। আমরা আসলে কোলনের ব্যবহারটা নিয়ে তোমাদের মনে অনেক বিভ্রান্তি, তোমরা নিশ্চয় এগুলো ব্যবহার করে থাকো। আসলে এগুলো তোমাদের সচরাচর সবসময় ব্যবহারের মধ্যেই রয়েছে, কিন্তু এই বিশেষ করে কোলন বা এরপরে ড্যাশ, তারপরে হাইফেন, ইলেক চিহ্ন, এইগুলোর ব্যবহার তোমাদের কাছে কেমন যেন অনেক সময় মনে হয় যেগুলো কোথায় ব্যবহার করব, কেমন করে ব্যবহার করব, আন্দাজে আরেকজন দেয় তাই দেখে দাও। কিন্তু আমাদের আজকে থেকে একটু ধারণা রাখার চেষ্টা করি যে আমরা এই চিহ্নগুলো কোথায় কিভাবে ব্যবহার করব। আমি মোটামুটি একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে সময় নির্ধারিত, তার মধ্যে আলোচনাও থাকবে কম, তোমরা এর মধ্যে বুঝে নেওয়ার চেষ্টা করবে। কোলন চিহ্নটি আসলে দৃষ্টান্ত বোঝাতে আমরা অনেক সময় উদাহরণ বা দৃষ্টান্ত, যেমন একটা কথা বলার পরে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি। বিশেষ করে আমরা যখন কোনো কিছু পড়ি প্রকারভেদ আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু উদাহরণ হিসেবে আমরা এই কোলন চিহ্নটি ব্যবহার করি। তোমরা খেয়াল করে দেখো, আমি যদি বলি বচন কয় প্রকার, 2 প্রকার, আমি যদি বলি কারক কয় প্রকার, এভাবে এই যে এর পরে আমরা কিন্তু এই কোলন চিহ্নগুলো ব্যবহার করে থাকি, কোলন চিহ্নটি ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে আরেকটি বিষয় আজকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে, তোমরা আজকে বই খুলে দেখবে, এখনই দেখো যে কোলনের পরে রয়েছে কোলন ড্যাশ। আসলে কোলন ড্যাশের ব্যবহারটা একসময় ছিল, আমরা বাংলায় ব্যবহার করতাম, আস্তে আস্তে এটাকে আমরা একটু কাট করে শুধু কোলনটাই আমরা ব্যবহার করে থাকি। কোলন ড্যাশটা আমরা এখন একটি ঝামেলা মনে করি এবং এটার ব্যবহারটা উঠে গেছে কিছুটাই বললে হয়। মানে আমরা বাংলা যারা ব্যবহার করে থাকি তারা এটাকে কেমন যেন একটু দূরে সরিয়ে দিয়েছি, মানে দূরে সরিয়ে দিয়ে রাখছি, এটি মাথায় রাখতে হবে। যে এছাড়া এটি কোলন ড্যাশটি, তোমরা চিহ্নটা একটু বলি, যদিও আমি তোমাদের এটা আলোচনার মধ্যে আনিনি, আমি কিন্তু বলেছি বইয়ে আছে, কিন্তু আলোচনার মধ্যে আনিনি। কোলন ড্যাশটির মানে চিহ্নটা এমন, আমাদের এই ব্যবহারটা এখন দেখা যায় না, এটি মাথায় রাখতে হবে। সুতরাং আমরাও আস্তে আস্তে এটা থেকে এড়িয়ে থাকবো। আমি তোমাদের বললাম এই জন্য যে এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ার প্রয়োজন নেই। কোলন ড্যাশ কিছুটা আমরা দূরে থাকবো। কোলনটা বুঝিয়ে দিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে যে কোলন যখন ব্যবহার করব তখন মনে রাখতে হবে, দেখো আমি কিভাবে লিখেছি, তোমরা যদি এটাকে বৃত্ত আকারে প্রকাশ করো তাহলে কিন্তু হবে না, তার মানে কোলন এটা হবে না, এটা হবে না।
কোলন হতে গেলে অবশ্যই বৃত্ত ভরাট থাকতে হবে, অর্থাৎ ভেতরটি ভরাট থাকতে হবে, এটি মাথায় রাখতে হবে। এটি আমরা কোনো সময় ভুলব না, এই বিষয়টি খেয়াল রাখবে। ব্যবহার বলতে অনেক সময় উদ্ধৃতি, যেমন আমরা অনেক সময় কোলন আরও ব্যবহার করে থাকি। হয়তো তোমাদের বইয়ে যেমন রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। অর্থাৎ তার কথাটি বলতে গেলে তার নাম লিখে কোলন দিয়ে তারপরে আমরা ড্যাশ ব্যবহার করব না, কোলন দিয়ে তারপরে তার উদ্ধৃতি বা কথাটি আমরা লিখে দেব। এরপরে আসি নাটকের সংলাপে। অনেক সময় নাটকের সংলাপে আমরা এটা ব্যবহার করে থাকি। নাটকের সংলাপ, যেমন সংলাপ বলতে একজন ব্যক্তি কি কথা বলেছে, যেমন আমরা যদি বলি রহমান তুমি কেন এসেছো, অর্থাৎ রহমানের মুখ থেকে বের হচ্ছে বা তুই বলছে যে তুমি কেন এসেছো, তখন হয়তো আরেকজন উত্তর দিচ্ছে যে, হয়তো আমরা তাকে দুকড়ি যদি বলি, দুকড়ি বলছে আমি এসেছি আপনাকে হত্যা করতে, তাহলে আমি এসেছি, দুকড়ি বলছে আমি এসেছি আপনাকে হত্যা করতে, এখানে আমরা কোলনটা ব্যবহার করব। তাহলে মোটামুটি কোলনের ব্যবহারটা আমরা স্পষ্ট হয়ে গেলাম। আমি কিন্তু বলেছি তোমাদের বইয়ে কিন্তু কোলন ড্যাশ আছে, আমরা কোলন ড্যাশটা কিছুটা মাইনাস করে রাখবো। এরপরে আসে শুধু ড্যাশের ক্ষেত্রে আর হাইফেনের ক্ষেত্রে দুটো আমি কাছাকাছি রাখছি। এর পিছনে একটি উদ্দেশ্য আছে যে আমরা এটি মাথায় রাখবো যে এটির একটি বড় এবং একটি ছোট। আমরা যখন ড্যাশ ব্যবহার করব তখন আমাদের একটু খেয়াল করতে হবে কোন জায়গায় ব্যবহার করব। আবার আমরা যারা হাইফেন ব্যবহার করব সেটিও আমরা কোথায় ব্যবহার করব। আমি হাইফেনের ব্যাপারটা একটু বলি। হাইফেনের ব্যাপারটা বলার পরে ড্যাশের ব্যবহারে আসছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে ড্যাশ, এই যে হাইফেনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝেছি যে হাইফেন যখন ব্যবহার করব দুটি শব্দকে একসাথে বোঝাতে। যেমন আমি যদি বলি মা বাবা ভাই বোন, এই মা বাবা এবং ভাই বোনের মধ্যে আমরা হাইফেন ব্যবহার করে এটাকে আমরা একত্রে বোঝানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা সাধারণত হাইফেনটা ব্যবহার করে থাকি। এরপরে দেখো, এর পাশাপাশি তোমাদের যে ড্যাশ চিহ্নটি রয়েছে, এটাকে আমরা অনেক সময় সঙ্গতি চিহ্ন বলে থাকি। অর্থাৎ আমাদের কি হয় যে একটা কথার সাথে আরেকটার সঙ্গতি থাকলে তাহলে সুবিধা হয়। যেমন তোমার চাহিদা আমি যেন জয়ী হই, অথবা এরম বলা যেতে পারে আমার ইচ্ছা তুমি বড় হও। আমার ইচ্ছা তুমি বড় হও, অর্থাৎ আমার কথার সাথে তোমার একটা তোমার উদ্দেশ্যে বলা যে কথাটি সেটির একটি সঙ্গতি, মিল এটি রয়েছে। তাহলে আমরা মোটামুটি এই দুটো ব্যবহার জেনে নিলাম। এরপরে আমরা আসবো ইলেক বা লোপ চিহ্ন। তো এটাকে আমরা বুঝেছি, তবে এটি ব্যবহার কোথায় একটু বলি। লোপ চিহ্নটি, লোভ আর লোভ মানে হচ্ছে যে আসলে তোমার অতিরিক্ত চাহিদা সেটা লোভ। আর লোভ হচ্ছে যে না থাকা। যেমন আমি কোনো জায়গা থেকে কোনো শব্দকে যদি কোনো শব্দের মধ্য থেকে কোনো বর্ণকে যদি সরিয়ে দিতে চাই তাহলে সেখানে লোভ হয়। যেমন আমি যদি বলি দুইজন মানুষ, আমি এটাকে যদি এভাবে ব্যাখ্যা করতে চাই যেমন দুজন, তাহলে দুজন। এই যে আমি একটি চিহ্ন ব্যবহার করলাম, এখানে যে আমি একটি বর্ণকে সরিয়ে দিলাম, এই বর্ণটি সরানোটাই হচ্ছে যে লোপ চিহ্ন। আমাদের মনে রাখতে হবে যে লোপ চিহ্ন সাধারণত এক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো বর্ণকে কোনো সময় যদি আমরা সংক্ষেপে লিখে অর্থাৎ বর্ণকে সরিয়ে দিতে চাই, যেমন আমি আরও বলতে পারি অনেক রয়েছে, যেমন সবচেয়ে। এখন এটাকে আমি যদি খুব সংক্ষেপে বলি, যেমন সবচেয়ে,
এই এখানে যখন আমরা ব্যবহার করব তখন আমরা লোপ চিহ্নটা ব্যবহার করব। ঠিক তেমনি আমি আর একটু ক্লিয়ার করে তোমাদের এখানে উপরে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো, যেমন আমরা আরও বলতে পারি যেমন আমরা বলতে পারি উপরে, উপরে না বলে আমরা যদি বলি পরে, পরে বলতে উপরেই বোঝানো হয়, তবে এখানে লোপ চিহ্নটা দিলে তখন আমরা বুঝবো যে এই রস্য উকার এই রস্য উকারটা অফ হয়ে গেছে, অর্থাৎ সরে গেছে। তো এই যে বর্ণ সরে যাওয়া বা বর্ণ না থাকা, সেটাই হচ্ছে যে লোপ চিহ্ন বা ইলেক চিহ্ন। আমাদের মনে রাখতে হবে, এই বিষয়টি খেয়াল করবে। এরপরে আমরা আসি বিকল্প চিহ্ন। তোমরা খুব ব্যবহার করে থাকো বিকল্প কথাটা, প্রায় ব্যবহার করে থাকো। এটার বিকল্প, এটা বিকল্প বলতে কি, যে এটার পরিবর্তে এটা ব্যবহার করা যাবে। আমরা অনেক সময় যখন মেডিসিন বা ডক্টর যখন ওষুধ দিয়ে থাকেন ডক্টরের কাছ থেকে, তখন ডক্টরকে বলি যে আমরা তো এই ওষুধটি পাচ্ছি না, বিকল্প কোনো ওষুধ দিন না। তখন কি করেন উনি, ওই মেডিসিনের পাশে, ওই ওষুধের পাশে আরেকটি ওষুধের নাম লিখে দেন। অর্থাৎ আমরা বুঝবো যে একটির বিকল্প হিসেবে, অর্থাৎ একটির অবর্তমানে, তার অনুপস্থিতিতে আরেকটি ব্যবহার। এটি আমাদের মোটামুটি বুঝে রাখার চেষ্টা করতে হবে বিকল্প। এরপরে আমরা আসি উদ্ধৃতি চিহ্ন। খেয়াল করো, উদ্ধৃতি চিহ্নটা তোমরা ব্যবহার করে থাকো, সেটাও আমাদের মনে রাখতে হবে যে উদ্ধৃতি চিহ্নগুলো আমরা সাধারণত কোথায় ব্যবহার করে থাকি। আমরা যখন কোনো মানুষের কথা বলি, অর্থাৎ তার বক্তব্যটা যখন আমরা সরাসরি প্রকাশ করি, তখন সেটাকে আমরা উভয় পাশে, তবে বাক্যের উপরে আমরা যেটাকে ইংরেজিতে কোটেশন, বাংলায় উদ্ধৃতি বা উদ্ধরণ চিহ্ন বলা হয়ে থাকে, আমরা এই চিহ্ন দিয়ে বোঝাতে পারি। অর্থাৎ তিনি বা তার কথা এটি, এইভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তো এরপরে আমরা ব্র্যাকেট, তোমরা গণিতে তোমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যবহারের একটি বিষয়। ব্র্যাকেট ছাড়া গণিত করা যায় না, যদিও আমি তো গণিতের লোক না, তো ছোটোবেলায় করেছিলাম, সেই কথাগুলো মনে পড়ে। তো এই ব্র্যাকেট বাংলায় আবার ব্যবহার করতে হয়। কোথায় ব্যবহার করতে হয় বিষয়টি তোমাদের একটু স্পষ্ট করি। আমরা অনেক সময় কোনো একটি কথা বাক্য বোঝানোর সময় আসলে এর মধ্যে একটা অন্তর্নিহিত কথা থাকে। যেমন আমি একটি বাক্য দিলেই তোমরা বুঝতে পারবে, আমি আগে বিষয়টি বুঝিয়ে নিই। সেই কথাটিকে হয়তো আমার প্রকাশ মানে অপ্রকাশিত, অর্থাৎ প্রকাশ করতে চাচ্ছি, কিন্তু সেটাকে আমি কি ব্র্যাকেট দিয়ে আমি খুব সংক্ষেপে বুঝাই দিতে পারি। যেমন আমরা যদি বলি যে তিনি সেখানে অবস্থানকালে সাহিত্য চর্চায় নিমগ্ন ছিলেন। তিনি সেখানে অবস্থানকালে, আমরা যদি এখানে চলে যাই, একটি বাক্যের মধ্যে আমরা লিখি তিনি সেখানে অবস্থানকালে, এই যে অবস্থানকালের কথা বলছি, আমি একটু নিচে কালেটা নিয়ে আসলাম, এখানেই তোমাকে ব্যবহার দেওয়া হয়তো 1950 থেকে 1955 সাল, এই 5 বছর, এই যে সময়কালটা আমি উল্লেখ করলাম, কালে সাহিত্য চর্চায় নিমগ্ন ছিলেন। সাহিত্য চর্চায় নিমগ্ন বা মগ্ন ছিলেন, এভাবে আমাদের যখন কোনো কিছু এক্সট্রা ওখানে বোঝাতে চাই, তখন ব্র্যাকেটটা অবশ্যই ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মোটামুটি যে বিষয়গুলো জানলাম, আমরা একটু প্রথম থেকে আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। আজকে যে বিষয়টি তোমাদের জানিয়ে দিলাম, এটি শুধু তোমাদের এই ক্লাসের জন্য সীমাবদ্ধ নয়। তোমরা যদি আজকে মনে রাখতে পারো, আমাদের সংক্ষিপ্ত সময়, আমাদের ক্লাস টাইমটা থাকে একেবারে নির্ধারিত, হয়তো খুব বেশি আলোচনা করার সুযোগ থাকে না। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আরেকটু বই পড়ে নিয়ে বোঝার চেষ্টা করবে। তো আমরা আজকে শিখলাম আসলে যে 12টি বিরাম চিহ্ন, তার ব্যবহার, সময়কাল এবং চিহ্নগুলো কেমন, কোথায় কেমন ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আমরা আজকে শিখে নিলাম। তো তোমাদের সাথে যদি আবার
খুব তাড়াতাড়ি আসবেই আমার মনে হয়। করোনা কাল পার হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুত তোমাদের সাথে শ্রেণীকক্ষে আবার মিলিত হব। ভালো লাগবে, আমাদের মনটাও ভালো থাকবে, তোমরা ভালো থাকবে। আর আমরা সেই কামনাই সবসময় করে থাকি যে তোমরা সবসময় নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আর পাশাপাশি তোমরা বাসায় থেকে পড়াশুনো নিয়মিত চালিয়ে যাও, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।